প্রথম যে যাত্রাটা শুরু করেছিলাম মাত্র 30,000 টাকা ক্যাশ দিয়ে আমি এটা শুরু করেছিলাম। বর্তমানে আমার খামারে প্রায় 8.5 লক্ষ টাকার মতো ইনভেস্ট করা আছে। বাইরে থেকে কোথাও থেকেও ভরায়নি, এখানেই গেছে। আমার হচ্ছে ইনকিউবেটার আছে, 200 ডিমের প্যারেন্টস আছে, শেড করা আছে, মাংসের কিছু হাঁস আছে। এদের পেছনে খরচ হচ্ছে প্রায় 70,000-এর মতো খরচ হয় আর কি। থাকে মোটামুটি এখানে 35-40% লাভ থাকে। বেকারত্বের গ্লানি থেকে আমরা বেরিয়ে এসে নারী পুরুষ সমন্বয়ভাবে আমরা এই জগতে আসতে পারি। যারা নতুন তাদেরকে বলি যে আপনারা 20 পিস 50 পিস এরকম নিয়ে আগে টেস্ট করেন পরীক্ষামূলক। সেখানে যদি আপনারা ভালো কিছু করতে পারেন তারপর আপনারা নেক্সট টাইম আস্তে আস্তে বাড়ান। আমরা কিন্তু এত দূরে একদিনে আসি নাই, তো আপনারাও একটু একটু করে সামনের দিকে আসেন, তারপর নিজেরাই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকেই স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি আমাদের রংপুর পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের সুন্দরবাজার এলাকায়। এটি আমাদের রংপুর থেকে খুব কাছেই, 7-8 কিলোমিটার ডিস্টেন্স হবে। সুন্দর একটি পরিকল্পিত হাঁসের খামার গড়ে তুলছেন এই এলাকার এক দম্পতি সাইদ সর্দার। তারা স্বামী এবং স্ত্রী দুজনে মিলে পরিকল্পিতভাবে পিকিং স্টার 13 নামে একটি জাত, সেই জাতের হাঁসের খামার গড়ে তুলছেন। পাশাপাশি বাসার ভেতরে কোয়েল পাখি পালন হচ্ছে। এই যে আমার পাশে সুন্দর একটি শেড দেখতে পাচ্ছেন, এখানকার সেটআপটাও বেশ সুন্দরভাবে করেছেন। আমরা হাঁস পালনের উপর এর আগে কয়েকটি প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম। অনেক বড় বড় খামার বাণিজ্যিকভাবে এই হাঁসের খামার গড়ে তুলছিলেন। বিগত কয়েক বছর যাবৎ খাদ্যদ্রব্যের দাম বাড়ায় অনেক খামারিরা এই সেক্টর থেকে সরে গেছেন। বর্তমান সময়ে আমরা আবারও দেখতে পাচ্ছি প্রান্তিক পর্যায়ে অনেক ক্ষুদ্র উদ্যোক্তারা এই হাঁসের খামার করে লাভবান হচ্ছেন। তেমন উদ্যোক্তা সাইদ ভাইও তার বাসার পাশে পরিকল্পিতভাবে এই খামারটি করে স্বাবলম্বী হচ্ছে। আমরা আজকে সেই সাইদ দম্পতির গল্প আপনাদের জানাবো। তারা কিভাবে এই হাঁস পালনে আসলেন, কিভাবে হাঁসগুলো দেখভাল করেন, এই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এই হাঁসের বাচ্চাগুলো কোথায় কোথায় সরবরাহ করতেছেন, দৈনন্দিন পরিচর্যার কাজ কি থাকে, সেসব বিষয়ে জানার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। আমি মনে করি যারা প্রান্তিক পর্যায়ে বা পারিবারিকভাবে হাঁস পালন করে কিছু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনুকরণীয় হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি সাইদ ভাই তাই না? জি, আমি সাইদ ভাই। কি করতেছিলেন সকাল সকাল? ওই হাঁসকে খাবার দিচ্ছিলাম, ওই সকালবেলা ঘর থেকে ছেড়ে সকালের খাবারটা আমরা দিয়ে থাকি। এখানে কি উপাদান যুক্ত করলেন? এখানে হচ্ছে মানে লেয়ার অন ফিড, যেহেতু এই হাঁসগুলো আমার হচ্ছে ডিমের হাঁস, আচ্ছা। যার কারণে আমরা হচ্ছে লেয়ার অন ফিডে খাওয়াই। বিভিন্ন জন বিভিন্ন খাবার খাওয়াই, কিন্তু আমি আসলে ওই খাবারগুলো বিভিন্নভাবে ইউজ করে দেখছি, আসলে রেডি ফিডের মতো অত গুণগত মান হয় না। হাঁস তো পালন হয় নদীতে বা পুকুরে, না, কিন্তু আপনি একবারে শুকনো জায়গায় করছেন। এই পিকিং স্টার 13 হাঁসটি এমনই একটা জাত যা ডুয়েল পারপাস, মানে শুকনায়, পানিতে, ডিম এবং মাংসের উভয়ের জন্যই করা যায়। আচ্ছা, এই যে এটা কি, এটা এখানে কি করছেন? পানি রাখছি, সেই পানিটা এই পাইপ লাইন দিয়ে আমার ওই পাশের পুকুরে চলে যায়। এই ময়লা পানি যে কিছুক্ষণ আগে পানি দিলাম, আচ্ছা। এই পানিটা আমরা বিকালবেলা আবার ছেড়ে দিয়ে পরিষ্কার করে, মানে সারা রাত হাউসটা শুকনো থাকবে। তাতে হয় কি, ওই পিচ্ছিল হয় না বা কালো শ্যাওলা পড়ে না আর কি। অনেকে এই হাঁস ব্যাপারে অতটা গুরুত্বপূর্ণ সহকারে ধারণা না থাকার কারণে অনেকেই ওই বেইজিংটাকে পিকিং বলে। আসলে পিকিং আর এই পিকিং স্টার 13-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, এটার আদি জন্ম উৎপত্তি হচ্ছে আমেরিকা থেকে ফ্রান্সের একটা কোম্পানি এই ব্রিডটা তারা ক্রস করে আমাদের বাংলাদেশে একটা কোম্পানি আছে, তারা এটাকে হচ্ছে ইম্পোর্ট করছে। শরীর চৌগাছায় ওনাদের তার কাছ থেকে আমি এই একদিনের বাচ্চা সংগ্রহ করে এখানে প্যারেন্টস করছি আর কি। বিস্তারিত আরো জানবো। এখানে হাঁস কতগুলো আছে? আমার হচ্ছে প্যারেন্টস 200-র মতো আছে এখানে। এই যে এখানে ডিম পারছে মনে হয়, একটু ডিম। হ্যাঁ, এই যে সকাল সকাল ছেড়ে দেওয়ার কারণে ওরা একটু ডিম পারছে। আচ্ছা। তবে হাঁস যে এরা ডিম দেয় 24 ঘন্টা পর ডিম দেবে, যে যে টাইমে ডিম দেবে ওই টাইমে আসলে ডিম দেয় ওরা। ডিমের সাইজও তো অনেক বড়। হ্যাঁ, এর এক একটি ডিমের ওয়েট হয়ে থাকে 70 থেকে 100 গ্রাম পর্যন্ত হয়ে থাকে একটা ডিম। হ্যাঁ, একটা ডিম। এই পাশে তো ভাবি ডিম তোলা শুরু করে দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সকাল সকাল ডিম তোলা হচ্ছে তাই না? হ্যাঁ। সেটাও কি ডিম পারে? হ্যাঁ, সেটাও পারে, যেহেতু সকালবেলা ছাড়া হয় এখানেও পারে। ওই যে ওই পাশে ডিম পড়ে আছে, চলেন একটু আপনার সাথে ডিম তুলি।
আরো কোথায় কোথায় পড়ে আছে। তো ভাবি ভাই তো এটার সাথে জড়িত, আপনি এটার সাথে কিভাবে সম্পৃক্ত হলেন, না একই সাথে দুজনের পরিকল্পনা ছিল? একই সঙ্গে দুজনে। খামার করার পরিকল্পনা আসলে সে ধরনের ছিল না। ওই গ্রামে ফেরি করে বাচ্চা বিক্রি করতো, সেখানে আর কি হচ্ছে শখের বসে 10 পিস দেশি হাঁসের বাচ্চা, যেটাকে বর্তমানে খাকি ক্যামেল বলে, সেটাই নিছিল। আমি বাজার থেকে এসে দেখি ও নিচে 10 পিস আচ্ছা। পোষার জন্য। মানে হাঁসের মাংসটা আমার এতটাই ফেভারিট, সে আমাকে খুশি করার জন্যই সে দেশি হাঁস পুষে কয় আমরা এখান থেকে জবাই করে খাবো। এই হাঁসের খাদ্য কিনতে গিয়ে দোকানে যায় দেখি এই হাঁসের অ্যাড, এই তখনই আর কি এই হাঁসটা হচ্ছে এক ডিলারের মাধ্যমে পেলাম, সেখান থেকে 50 পিস নিয়েই বর্তমানে আর কি এত দূরে আসে। এই হাঁসের যেহেতু ওয়েট ভালো 3 কেজি প্লাস, আবার হচ্ছে ডুয়েল পারপাস দুটাই হচ্ছে, তা দেশি পুষলেও তো পরিশ্রম করা লাগবে, তা শ্রমটা এটাতেই দেই, দেখি যদি ভালো কিছু পাই। সেখান থেকে 20 পিস আমি ডিমের জন্য রাখলাম। তারপর দেখলাম যে ডিমের পার্সেন্টেজ ভালো, তারপর ভাবলাম যে বিজনেস করা যায় কিনা। তারপর শখের বসে আমি ওই পেজটা খুললাম আর কি। পেজটা মূলত দেখাশোনা আমি করি। তারপর সেখান থেকে যখন ভালো সাড়া পেলাম, প্রথম অবস্থায় পেজটা ওভাবে গুরুত্ব দেই নেই, যখন ভালো সাড়া পেলাম তখন মানে পেজের দিকেও ঝুঁকে বললাম আর কি। প্রতিদিন নিয়মিত লাইভ করি, রিলস বানাই, ভিডিও, এইভাবে আর কি। এখন আমাদের বেশিরভাগ মানে কাস্টমারেরা মানে পেজের মাধ্যমেই সেলও দিচ্ছি, তারাও আমাদের পেজের মাধ্যমেই নক দিচ্ছে। মানুষের একটা বিশ্বাস যে ওখানে গেলে মাংসের হাঁস পাবো, কাস্টমার নষ্ট করতে চাই না, সেজন্য আমরা মাংসের হাঁসও সবসময় রাখি। এই ফেসবুক পেজে নামটা দিয়েছেন ভাই ভাবির হাঁসের খামার, এটা চমৎকার একটা আইডিয়া এবং ক্রিয়েটিভ একটা চিন্তা ছিল আপনার মাথায়। নামটা এইভাবে দেওয়া কেন? নামটা আসলে প্রথম অবস্থায় মানে চিন্তিত ছিলাম যে নামটা কি দেব, যে কোনো একজনের নেম দিয়ে শুরু করতে চাইছিলাম। তো আপনার ভাই বললো যে না, কোনো কিছুর আসলে নাম দিয়ে বিজনেস করা এটা ঠিক না। তা যেহেতু আমরা হাজবেন্ড ওয়াইফ দুইজন সমন্বয়ে এটা, এজন্য দুইজনের আর কি ভাই ভাবির হাঁসের খামার, চমৎকার, এভাবেই দেয়া। আচ্ছা, তো ভাবি আপনি ডিম তুলতে থাকুন, আমি ভাইকে নিয়ে আরেকটু কথাবার্তা বলি। আচ্ছা ঠিক আছে। আরামের সাথে। হ্যাঁ, এই যে খেয়ে দিয়ে এখন এরা রেস্টে থাকবে, আবার ওদের খাবারের সময় হলে এরা উঠবে। এই যেহেতু সকালের খাবার শেষ, এদের কয়বার খাবার দেন দিনে? দিনে 3 বার খাবার দেয়। 3 বার? হ্যাঁ। দৈনিক কত গ্রাম পর্যন্ত খাবার খেতে পারে এরা? এদের আসলে দেশি হাঁস খায় 140 থেকে 50 গ্রাম, বেইজিংটা খায় 170 গ্রাম। আর এদেরকে আমি ওই বেইজিংয়ের আকারে দিছিলাম। আসলে এই হাঁসটার তো বর্তমানে বাংলাদেশে কোনো ট্রেনিং ইনস্টিটিউট বা কোনো কৃষি কর্মকর্তা বা প্রাণী সম্পদ এ ধরনের তাদেরও এদের ওপর অভিজ্ঞতা নাই। তবে আমার যখন ডিমের পার্সেন্টেজ ওঠা নামা করতে ধরলো, তখন আমি দিন দিন খাবার বাড়াই দিতে দিতে বর্তমানে এদের দৈনিক 200 গ্রাম করে খাবার দিয়ে এটা থাকি। আপনার শিডিউলে আপনি দিন? হ্যাঁ হ্যাঁ, 200 গ্রাম। তাতে এখন ইনশাল্লাহ ডিম 80 প্লাস থাকে। একটা হাঁসকে একটু ধরা যাবে, ওজন কেমন হয়েছে হ্যাঁ দেখতে? হ্যাঁ, অবশ্যই ধরা যাবে। বাহ, এই হাঁস তো দেখতেও বেশ সুন্দর। হ্যাঁ, এরা সব সময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এরা কাদা বালি এ ধরনের এগুলান মানে চয়েস এদের আর কি কম, মানে চমৎকার। আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি বুঝছি আর কি। দেখতে পাচ্ছেন এদের কালারটা কত সুন্দর। এইটা যে আপনি পিকিং স্টার 3 বলতেছেন, এর বিশেষ কি কি বৈশিষ্ট্য বা গুণাগুণ দেখছেন আপনি? এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের মানে দেহটা হচ্ছে চওড়া, ঠোঁটের কালারটা হবে হলুদ, পায়ের কালারটা হবে হলুদ, এবং এদের এক একটা জেরো বাচ্চার ওয়েট 50 থেকে 60 গ্রাম পর্যন্ত হয়ে থাকবে। আচ্ছা। আসলে বেইজিং, রানার এই একই কোয়ালিটি। আসলে সাধারণত এদের বাচ্চার সময় কম চেনা যায়, যখন 20 থেকে 22 দিন হয়ে যায় তখন বোঝা যায় এটা রানার, এটা বেইজিং, এটা পিকিং স্টার। কারণ এটা 20 থেকে 22 দিনে 1.5 কেজি প্লাস চলে আসবে। আর বেইজিং বা হচ্ছে রানার এরা 20 দিনে সর্বোচ্চ 700-800 গ্রাম চলে আসবে। তাই এই হাঁসের তো অনেক ওজন দেখতে পাচ্ছি, 3 কেজির উপরে মনে হয়। হ্যাঁ, 3 কেজি প্লাস হবে। এটা প্রায় 4 কেজির কাছাকাছি যাবে। বয়স কেমন হয়েছে এগুলো? যেহেতু আমার ডিমের এটা বয়স প্রায় 8 মাস প্লাস চলতেছে আর কি। এটা হচ্ছে যে নিউ, ওই পাশে আছে হচ্ছে পুরানো। এখানে যে প্যারেন্টস আছে কয়টার জন্য একটা করে পুরুষ হাঁস দেওয়া আছে? মেল ফিমেলের পার্সেন্টেজটা আসলে বই পুস্তকে যেটা আছে 9:1 করতে হয়। আসলে আমি সেটা প্রথম দিকে যে 20 পিস রাখছিলাম সেখানে করে দেখছি, তাতে আমার হচ্ছে মানে বাচ্চার পার্সেন্টেজ কম আসে। সেই অভিজ্ঞতা থেকে আমি হচ্ছে 6:1 রাখছি। সুন্দর একটি শেড খাঁচা করে আপনি কোয়েল পাখি পালন করতেছেন। আসলে কোয়েলটা শখের বশে করা, আবার কিছু অপচয় রোধ করার জন্য এই কোয়েলটা করা। হাঁসকে কিছু খাবার দিলে এই যে আমরা হচ্ছে মাঝে মধ্যে ওদের যে ফিড খাওয়াই,
এই ফিটের কিছু গুঁড়া থাকে, মানে ওই গুঁড়াগুলো তো হাঁস খেতে পারে না। যার কারণে চিন্তা করলাম এই খাবারগুলো নষ্ট না করে যদি কিছু কোয়েল পাখি আনি, এই বাসার ডিমের চাহিদাটা পূরণ হবে বা ইয়া হবে। তা নিয়ে আসলাম, বেশ ভালো। এই যে দেখেন, এরা হচ্ছে ছোট দানা খাবারগুলো চয়েস করে। হাঁস আসলে ওই ধরনের খাবারটা চয়েস করে ওই না। হাঁসের খাবারটা খাওয়াচ্ছেন। এখানে হ্যাঁ, কতগুলো রাখছেন? এখানে প্রায় 300 পিস আছে বর্তমানে। রাখা যাবে কতগুলো? এখানে 500 পিসের জন্য করছে আর কি। জায়গাটা কতটুকু নিয়েছেন? এটা হচ্ছে 6 ফিট বাই 2.5 ফিট করা আছে। আমরা হচ্ছে পার স্কোয়ার ফিটে 8 পিস করে রাখতে পারবো, যেহেতু খাঁচা। আমার মনে করেন যে 6 ফিট বাই 2.5 ফিট একটা ইয়ার জায়গায় পরিমাণে রাখতাম 120-25টা, আর সেখানে আমার 500 পিস রাখতেছে। চমৎকার। এটা বানাইতে আপনার খরচ কেমন হয়েছে? নতুন ইয়া করে বানাইছি তো শখের বসে, তো এখানে একটু খরচ বেশি হয়েছে, প্রায় 11,000 টাকার মতো A to Z খরচ হয়েছে। বাসার ভিতরে তো বেশ নান্দনিকভাবে আপনারা সাজিয়েছেন। এই কাজটা কি ভাবি করেছেন, আপনি করেছেন? না, আপনার ভালোই করেছে, মানে ও খুব ফুল প্রেমী আর কি। আচ্ছা, হাঁস দেখলাম, কোয়েল পাখি দেখলাম, পাশে এই যে বাসার সাইডগুলো দিয়ে কোনো জায়গাও ফেলা রাখেননি। এখানে আপনি বিভিন্ন ফুল লাগিয়েছেন। এই শৌখিনতাটা কতদিন থেকে মনের মাঝে কাজ করতেছিল এবং এটা কেন করা? এটা হচ্ছে ফুল দেখলেই আমার মাথা ঠিক থাকে না। আচ্ছা। সেটা ভ্যানে বলেন, যেখানেই বলেন, নার্সারিতে বলেন, মানে ফুল দেখলে আমি ফুল কিনবো, সেটা যে ফুলেই হোক। তো প্রথম অবস্থায় হচ্ছে আমি একটু একটু করে, মানে ওই যে উঠানে টবের মাধ্যমে লাগাই। সেখান থেকে মানে ফুলের প্রতি এমন একটা আকর্ষণ যে আমি এটা বাড়াবো, কিন্তু আমার হচ্ছে এই যে উঠানে জায়গা কম, তারপরেও যতটুকু জায়গা ততটুকুতে আমি ফুল লাগাইছি, কিন্তু এরপরেও মানে আমার মন ভরে না যে আমি আরও লাগাবো। এখনো প্রতি বছর শীত আসলেই আমি 5-7 হাজার টাকার ফুলের গাছ কিনি। একটু শেড সম্পর্কে জানবো পরবর্তীতে। এই হাঁসগুলো তো ডিম পারতেছে, যেহেতু প্যারেন্টস হাঁস, এই ডিমগুলো কি করেন একটু জানতে চাই। এই ডিমগুলো হচ্ছে আমার নিজস্ব ইনকিউবেটর আছে, সেখানে আমি হচ্ছে বাচ্চা উৎপাদন করে থাকি প্রতিনিয়ত। আমার যে ক্যাপাসিটি এখানে হচ্ছে 3400 ডিমের ক্যাপাসিটি। তখন আমি মানে মাংসের জন্য হাঁস করতে গেলাম, মানে ডিলারের কাছে বাচ্চা চাইলাম। সেই সময় এটা নতুন হওয়াতে এমন একটা চাহিদা, মানে বাচ্চা আমি টাকা দিয়েও 3 মাস পরেও বাচ্চা পাই না। সেই থেকে মনে একটা ইয়া জাগলো, বলে দেখি এটাকে নিজেই কিছু করে বাচ্চা নিজের চাহিদাটা পূরণ করতে পারি নাকি। সেই ক্ষেত্রে তখন থেকে আর কি মানে ছোট্ট একটা ইনকিউবেটর কিনলাম, মানে ককশিটের। সেটার থেকে বাচ্চা প্রোডাকশন করলাম। ইনশাল্লাহ প্রথমে বাচ্চা প্রোডাকশন ভালো পাইলাম, আর ভালো পাওয়ার কারণে তখন দেখলাম আমার এই 20 পিস হাঁসের ডিম দিয়ে ওই ইনকিউবেটারে মনে করেন 1 মাস সময় লাগে, ওখানে 150-200 ডিম ধরে, তা ডিম এক্সেস হয়ে যায়। তখন আর কি চিন্তা করলাম 3-3.5 হাজার বাচ্চা যদি আমি উৎপাদন করে নিজেই উৎপন্ন করি, তাহলে মনে করেন মাসে কমপক্ষে 3000 হাঁস পুষলে কমপক্ষে 3 লক্ষ টাকা ইনকাম হবে। সেই চিন্তাধারা থেকেই ইনকিউবেটরটা ক্রয় করা। হাঁসের শেডটা কিভাবে করেছেন? ওখানে দেখলাম যে হাঁসকে পানি খাওয়ার জন্য পাইপলাইন ব্যবস্থা রেখেছেন। পাইপলাইনটা করছি আমি হচ্ছে নিজের চিন্তা ভাবনা করে দেখলাম, মানে পোলট্রি শেডে দেখি এই ধরনের ব্যবস্থা হলো আছে। তা হাঁস এই যে পানি খায় থর করে, অর্থাৎ আমাদের গ্রামে ভাষায় যেটা বলে, ওরা পানি অপচয় করে, 2 ইয়া দিয়ে ফেলে দেয় গামলায় পানি দিলে। তখন চিন্তা করলাম মুরগি শেডের মতো করি নাকি, করলাম। বাস ওরা ওটাতে অভ্যস্ত। এখন আমার যেখানে প্রতি 200 হাঁসে প্রতিদিনে 500 লিটার পানি লাগতো, সেখানে এখন 200-150 লিটার পানি হলে এনাফ হয়ে যায়। আর হাঁসের খামারে হচ্ছে সবচেয়ে মানে বিরক্তিকর কাজ হচ্ছে হাঁসকে পানি দেওয়া, প্রচুর পানি দেওয়া লাগে। দেখা যায় যে শীতের দিনেও আপনার ওই কম্বলের মাছ থেকে বের হয়েও কিন্তু রাত বিরাতে আপনার পানি দেওয়া লাগে। তা আমরা এই যে সিস্টেমটা করছি এখন লিপেল ড্রিঙ্কার, এখানে আমাদের ওই কষ্টটা আর নেই। হাঁসের তো বিভিন্ন সময় রোগ বালাই হয়, এগুলো ট্রিটমেন্টগুলো কতটুকু জেনেছেন? যেহেতু ডিজিটাল প্রযুক্তির সাথে আছেন, বিশেষ করে মিডিয়ার সাথে সবসময় অ্যালার্ট থাকা হয়। হাঁসে কি কি রোগ বালাই হয়েছিল বা হয়, এর ব্যবস্থাপনাগুলো কি গ্রহণ করেন? এই হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো। সাধারণত আমরা 4টা ভ্যাকসিন করি। আর হচ্ছে শীতকালে খুব একটা রোগ বালাই নাই, গরমকালে একটু প্যারালাইজড, তারপর ঠান্ডা, জ্বর, সর্দি, এই মানে তারপরে হচ্ছে আপনার ওই যে মাথা ঘুরে আর কি, এই ধরনের আর কি। খুব একটা জটিলতার সম্মুখীন আমরা হই নাই। শুধু ভ্যাকসিন শিডিউলটা ঠিক রাখা। হ্যাঁ, ভ্যাকসিনটা আমরা নিয়মিত, যেহেতু আমাদের ডিমের হাঁস, এই ভ্যাকসিনটা আমরা নিয়মিতই দেই। কৃষিতে কি আর কিছু করা হয় না এই হাঁস পালনের সাথেই শুধু সম্পৃক্ত? হাঁস আছে, পাশাপাশি আমার হচ্ছে কৃষি আবাদি জমি আছে। দুজন মিলে অক্লান্ত পরিশ্রম করে খামারটি পরিচালনা করতেছেন। যদি একটু বাণিজ্যিক পরিকল্পনা বা বাণিজ্যিক হিসাব নিকাশের দিকে আসি, মাস শেষে পরিশ্রম করে কিন্তু অর্থ না পেলে সেটা কাজের আনন্দ থাকবে না। তো এই যে 2 বছর থেকে খামার করতে এসে
কেমন ইনভেস্ট হয়েছে এবং প্রতি মাসে এখানে শ্রম দিচ্ছেন, সময় ব্যয় করেন, আয় ব্যয় কেমন হয়? ইনশাল্লাহ মোটামুটি আয় ব্যয় হয়। প্রথম যে যাত্রাটা শুরু করেছিলাম মাত্র 30,000 টাকা ক্যাশ দিয়ে আমি এটা শুরু করেছিলাম। বর্তমানে আমার খামারে প্রায় 8.5 লক্ষ টাকার মতো ইনভেস্ট করা আছে। আসলে এই আলহামদুলিল্লাহ। টাকাটা আমি বাইরে থেকে কোথাও থেকেও ভরাইনি, এখানেই গেছে। এখন যে আমার হচ্ছে ইনকিউবেটার আছে, 200 ডিমের প্যারেন্টস আছে, সেট করা আছে, মাংসের কিছু হাঁস আছে, আর দৈনিক যে ডিম উৎপন্ন হয় অলরেডি আমি যদি ডিমে বিক্রি করি কমপক্ষে আমি 2 লক্ষ টাকা পাবো ডিম বিক্রি করি। বর্তমানে বাচ্চা গত মাসে আমার সেল হয়েছে প্রায় 2,78,000 টাকার বাচ্চাই সেল করছি আমি। প্রতি মাসে আর কি এদের পেছনে খরচ হচ্ছে প্রায় 70,000 মতো খরচ হয় আর কি। আচ্ছা, থাকে মোটামুটি এখানে 35-40% লাভ থাকে। আপনি একজন নারী উদ্যোক্তা আমরা ধরতে পারি, বাসায় অন্যান্য কাজের পাশাপাশি এখানে মূল্যবান সময়টা দিচ্ছেন এবং বেশ পরিকল্পিতভাবে এটার প্রচারটাও করতে পেরেছেন। এই দিক থেকে আমি বলবো যে আপনারা দুজনেই সফল। এই সফলতার জায়গা থেকে একটু বলবেন, আমাদের দেশে অসংখ্য নারী উদ্যোক্তা ভাই ভাবিরা রয়েছে যারা কৃষিতে কিছু করতে চায়, বিশেষ করে অল্প পুঁজি ইনভেস্ট করে এই ধরনের হাঁস পালন করেও নিজের ভাগ্যের পরিবর্তন ঘটানো যায় কিনা। আমাদের যারা দর্শক আছে তাদেরকে বলবো যে চাকরির পিছনে কিন্তু এক সময় আমরাও ঘুরছিলাম। বেকারত্বের গ্লানি থেকে আমরা বেরিয়ে এসে নারী পুরুষ সমন্বয়ভাবে আমরা এই জগতে আসতে পারি, খারাপ কিছু না। যারা নতুন তাদেরকে বলি যে আপনারা 20 পিস 50 পিস এরকম নিয়ে আগে টেস্ট করেন পরীক্ষামূলক। সেখানে যদি আপনারা ভালো কিছু করতে পারেন তারপর আপনারা নেক্সট টাইম আস্তে আস্তে বাড়ান। আমরা কিন্তু এতদূর একদিনে আসি নাই। আমরা 50 পিস থেকে 30,000 টাকা খরচ করে ইনভেস্ট করে সেখান থেকে আস্তে আস্তে আসছি। তো আপনারাও একটু একটু করে সামনের দিকে আসেন, তারপর নিজেরাই বুঝতে পারবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন, অক্লান্ত পরিশ্রম করেন। আমি আশা করি এই পরিশ্রমের মূল্য আপনারা পাবেন ইনশাল্লাহ, এবং আমাদের দেশবাসীর কাছে যে ভালোবাসার পাত্রে পরিণত হয়েছেন আগামীতে আরও এটি সম্প্রসারণ হবে এই আশাবাদ ব্যক্ত রেখে দুজনের দাম্পত্য জীবনের সুখময় কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। এই সাফল্য কথা চ্যানেল বেকার যুব মহিলা যারা আছে তাদেরও এই প্রচারের মাধ্যমে যেন তারাও আমাদের কিছু মতো করতে পারে। স্বাবলম্বী হয়ে ভালো কিছু করতে পারে এই কামনা করে আমি আজকে এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক বন্ধুরা, কৃষিতে কিছু করতে চাচ্ছি কিন্তু কবে করব, কিভাবে করব এই চিন্তায় কিন্তু আমরা শুরু করতে পারছি না। এই শুরু না করাটাই আপনার জীবনের সবথেকে বড় ব্যর্থতা। আজকে যে দম্পতির খামারে আমরা এখন দাঁড়িয়ে কথা বলছি, ভাই ভাবির হাঁসের খামার, এই খামারের যাত্রা শুরু হয়েছিল মাত্র 30,000 টাকা থেকে। তারা সেই সময়টাতে কল্পনা করতে পারেনি এই খামার করে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবেন। মাত্র 2 বছরের ব্যবধানে এখানে হাঁস এবং তার পুরো সেট আপ মিলে 8 লক্ষ টাকায় পরিণত হয়েছে। তো এটি একদিনে পরিণত হয়নি, তিল তিল করে গড়ানো তাদের এই খামারের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তারা এটি করতে পেরেছেন। আমি মনে করি আমাদের সারা দেশেই অসংখ্য প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তারা রয়েছে যারা কিছু করতে চাচ্ছেন সামান্য পুঁজি ইনভেস্ট করে। আপনারা একটু পরিকল্পিতভাবে এই কোয়েল পাখির খামার, হাঁস পালন, পিকিং স্টার 13 এই জাতের হাঁসগুলো লালন পালন করলেও আপনি আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন। তবে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে নিজেকে থাকতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে। অন্যের উপর নির্ভরশীল হলে এই হাঁস খামার বা যে কোনো সেক্টরে আপনি সফল হতে পারবেন না। আমি মনে করি কৃষিতে এসে আপনি নিজে কিছু করবেন এবং আমাদের দেশে কৃষি অর্থনীতি সমৃদ্ধ করবেন। দর্শক, এই ছিল ভাই ভাবির হাঁসের খামার থেকে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।